আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী এবং তার সাথে জড়িত অভিভাবক, তোমরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাচ এবং তোমাদের এই ব্যাচটাকে আমি কন্টিনিউ পড়াই। এখন তোমাদের মনে একটা প্রশ্ন যে আসলে মূলত কন্টিনিউ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনি তো 7 দিন পর পর একটা ভিডিও আপলোড দেন বা কখনো 15 দিন পর পর দেন। আসলে আমাদের প্রাইভেট যে ব্যাচগুলো, অর্থাৎ আমাদের অনলাইন যে সমস্ত প্রাইভেট ব্যাচগুলো আছে, যেগুলো পেইড ব্যাচ, এই ব্যাচগুলোতে ক্লাসের চাপ এতই বেশি যে তোমাদের ক্লাস নেওয়ার সুযোগ আমার তেমন একটা আর হয় না। তেমন একটা আর হয় না। তারপরেও কাজের ফাঁকে আমি এবার চেষ্টা করব রমজান মাসের মধ্যেই তোমাদের সমস্ত বই শেষ করে দেওয়ার। আজকে তোমাদের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়টা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব। তার আগে তোমাদেরকে আমি একটা চিত্র আগে একটু দেখাই। একটা চিত্র দেখাই। আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষকেরা পড়ান, তারা মূলত আমাদেরকে এভাবে সুন্দরভাবে এই কোষ দেখাতে পারেন না। এটা হচ্ছে একটা কোষ। এটা হচ্ছে একটা কোষ। এটাকে সেল বলা হয়। সেল বলা হয়। অর্থাৎ কোষের ইংরেজি যে সমার্থক শব্দ, কোষের ইংরেজি যে ওয়ার্ড, এটা হচ্ছে সেল, সিই ডাবল এল। এখন তোমাদেরকে আমি এটা আগে কেন দেখাচ্ছি? এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো যে এটা নিয়ে যেহেতু আমরা পড়াশোনা করব, এটা সম্পর্কে আমাদের একটা বিস্তর ধারণা থাকা দরকার। একটা বিস্তর ধারণা থাকা দরকার। এই জিনিস আসলে কি? তোমরা যদি তোমাদের বই বের করো, তাহলে তোমরা দেখবা যে এখানে একটা সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা আছে। সংজ্ঞা কি? কোষ কি জিনিস? কোষ মূলত কি জিনিস? দেখো, পার্ট 1, এটা দিয়ে আমি আজকে শুরু করব। পার্ট 1 বলছে যে কোষ কি জিনিস। কোষ জিনিসটা মূলত কি? যদি বলি, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। অর্থাৎ আমাদের যে দেহ তৈরি, এটা কিন্তু ডিরেক্টলি রক্ত মাংস দ্বারা তৈরি হয়নি। বিজ্ঞানের ভাষায় এটা তৈরি হওয়ার পেছনে বিস্তর একটা অবদান আছে। বিস্তর একটা অবদান আছে কোষের। অর্থাৎ তুমি যদি একটা বাড়ি তৈরি করো, তাহলে কিন্তু তুমি শুধুমাত্র ডাইরেক্টলি কিন্তু তুমি প্রাচীর দিতে পারবে না। ডাইরেক্টলি প্রাচীর তৈরি করতে পারবে না। তোমাকে প্রাচীর করতে গেলে ইটের উপরে ইটের একটা সুন্দর সংঘবদ্ধ হুম সাজনি থাকতে হবে। তাহলে সেটা কি হবে? একটা প্রাচীর হবে। প্রাচীর হবে। ঠিক তেমনি জীবদেহের গঠন, অর্থাৎ আমাদের জীবদেহ তৈরি এবং কাজের যে একক, আমাদের জীবদেহে যে কাজ করে তার যে একক, এর নামে হচ্ছে কোষ। পৃথিবীতে অনেক জীব আছে যার একটি মাত্র কোষ। এখন তোমার মনে প্রশ্ন যে আমরা তো কোষকে দেখতে পাই না, কেন পাই না? কোষ হলো অতীব ক্ষুদ্র, অতীব ক্ষুদ্র, যা ইলেকট্রন অনুবীক্ষণ ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। তুমি শুধু মনে রাখো যে এমনও কিছু প্রাণী আছে যাদের দেহে কোষ শুধুমাত্র একটি, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। আবার অনেক বহু সংখ্যক জীব কোষ দিয়ে তৈরি। মানুষ, গাছ, পাখি দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষ একটির সাথে আরেকটি সংঘবদ্ধ হয়ে বা সংযুক্ত হয়ে জীবদেহ গঠন করে। অনেকটা ইট দিয়ে তৈরি করা ভবনের মতো, তাই না? অনেকটা ইট দিয়ে তৈরি ভবনের মতো। তোমার বিদ্যালয় ভবনটির কথা ভাবো, অর্থাৎ তোমার যে বিদ্যালয় ভবনটি আছে এটা সম্পর্কে একটু ভাবো। একতলা হোক বা 5 তলা হোক, এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে। অর্থাৎ একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এভাবেই কিন্তু মূলত তোমার বিদ্যালয়ের যে ভবনটা, এটা একদিন ভবনে রূপান্তরিত হয়েছে। হুম তাই ইটগুলোকে ইটগুলোকে আমরা বলতে পারি ভবন তৈরির একক। অর্থাৎ ইটগুলো যে ভবনটা তৈরি করছে, প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করছে ইট। ঠিক এমনি ভাবে
আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদেরও গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক, তাই না? তোমার সম্পূর্ণ তোমার সম্পূর্ণ শরীর, প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সবকিছুরই গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ। অর্থাৎ তুমি যা কিছু দেখতে পাও সবকিছুই কিন্তু মূলত এই একই জিনিস নিয়ে তৈরি। জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত হয়। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে, অর্থাৎ কোষগুলো কাজ করে থাকে। কাজের উপর ভিত্তি করে বহু কোষী জীব কোষের আকৃতি নানা রকমের হয়, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে আমাদের দেহের যে কোষের যে আকৃতি এটা নির্ভর করে। বহুকোষী একটি জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন ও সমন্বয় প্রয়োজন, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্ক ঠিক রাখা প্রয়োজন। একটি কোষের সাথে তার পাশের কোষের যে সম্পর্ক এটা ঠিক রাখা প্রয়োজন। কোষ অণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ কোষ হচ্ছে একটা আণুবীক্ষণিক বস্তু। কোষ এত ক্ষুদ্র যে এটা খালি চোখে দেখা সম্ভব নয়। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক, এখানে এই নামটা মোস্ট ইম্পর্টেন্ট। এক বিজ্ঞানী আছে, জানো বিজ্ঞানীর নাম কি? এই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। ইনি কি করেন? সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন, অর্থাৎ কোষ সরাসরি দেখতে পান। এরপর 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের ছিপি পরীক্ষা করার সময় তিনি মোচাকের ন্যায় অসংখ্য কুটুরি পরস্পর সাজানোর মতো দেখতে পান। এরপরে তিনি কি করেন জানো? তিনি পেঁয়াজের যে কোষ এটা পর্যবেক্ষণ করেন। আর কি করেন? একটা বোতলের ছিপি পরীক্ষা করার সময় বোতলের ছিপিটা পরীক্ষা করতে গিয়ে দেখেন যেখানে ছোট 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 অসংখ্য জিনিস আছে যেগুলো একে অপরের সাথে সুসজ্জিত, কুটুরির মতো, অর্থাৎ মৌচাকের ন্যায়। তুমি মৌচাকে যদি দেখো কুটুরি আছে, ফাঁকা ফাঁকা আছে, এই ফাঁকাগুলোর মতো। তিনি বোতলের ছিপি গঠনকারী এই এককের নাম দেন কোষ। পরবর্তীতে অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর, অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতীব ক্ষুদ্র, এত কিছু জানার দরকার নাই। তোমরা জানবা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ষোড়শ শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে ভূমিকা রাখেন। অ্যান্টনি ফন লিউয়েনহুক, এটা মাথায় রাখবা। এই হচ্ছে একটা অণুবীক্ষণ যন্ত্রের চিত্র। আমি তোমাদেরকে একটু যদি দেখাই মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ সিওপি মেবি মাইক্রোস্কোপ 3D মডেল। আচ্ছা, তোমাদেরকে আমি একটু মাইক্রোস্কোপ দেখাই যে মাইক্রোস্কোপ জিনিসটা মূলত আসলে কেমন দেখতে। এই জিনিসটা লোড হচ্ছে, তোমাদেরকে আমি এখনই দেখাবো। দেখো, এই হচ্ছে একটা মাইক্রোস্কোপ যন্ত্র। মাইক্রোস্কোপ যন্ত্রের কিছু পার্ট আছে। এই পার্টগুলো নিয়ে তোমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা পাবা। এই দেখো, এই হচ্ছে একটা মাইক্রোস্কোপ যন্ত্র মূলত দেখতে আসলে এটা এমন কেন? এখানে কোনো জিনিস রাখা হয় এবং এখানে চোখ লাগিয়ে দেখা হয় যে আসলে মাইক্রোস্কোপের ভিতরে সেই জিনিসটা পর্যবেক্ষণ করা হয়। তাহলে তোমাদের মাইক্রোস্কোপ দেখা শেষ। এবার আসি কোষের প্রকারভেদ জানার আগে তোমাদেরকে আমি আজকে কিছু একটা সাধারণ ধারণা দিব। যে সাধারণ ধারণা কি, এই চিত্র থেকে আমরা একটু জানবো যে কোষটা আসলে কোষের ভিতরে কি কি আছে। কোষের ভিতরে তুমি যদি এই যে মোটা পর্দাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কোষ ঝিল্লি। আর এই কোষটা যদি উদ্ভিদ কোষ হয়ে থাকে তাহলে এর বাইরে আরো একটা প্রাচীর থাকবে যার নাম হবে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এবার দেখো এখানে আছে নিউক্লিয়াসের ভিতরে আরো কিছু জিনিস আছে যেগুলো তোমাকে আমি পরবর্তী দিন দেখাবো। তোমরা শুধু কোষের এই চিত্রটা মাথায় রাখবা যে কোষ মূলত দেখতে এরকম,
কোষের ভিতরে আছে লাইসোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, তারপরে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো আছে। এগুলো তোমাকে মনে রাখতে হবে। তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে আজকে আমি আর আমার ক্লাস আগাবো না। পরবর্তী দিন আমি জীবকোষের প্রকারভেদে চলে আসব। তো যাই হোক, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।